সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর কোষে দেখি 26.2-এর পার্ট 2, অর্থাৎ পার্ট 2 আমরা কোন অঙ্কগুলো করব তোমরা এইখানে ভালো করে দেখো। আজকে কিন্তু আমরা করব পুরো 10 থেকে 15 পর্যন্ত অঙ্ক, সব কটা অঙ্ক করে ফেলবো। আর আগের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম 1-এর দাগ থেকে 9-এর দাগের অঙ্ক পর্যন্ত। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। তোমরা কিন্তু পার্ট 1 আগে দেখো, তারপরে কিন্তু আজকের ভিডিও দেখা স্টার্ট করো। প্রথমে পার্ট 1 না দেখলে আজকের ভিডিও কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমেই চলে যাব 10-এর দাগের অঙ্কতে। তো দেখো আমরা প্রথমেই স্টার্ট করব 10-এর দাগের অঙ্ক থেকে। তো দেখো 10-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, দেখো 10-এর দাগের অঙ্কেও ওই একইভাবে মধ্যমা নির্ণয় করতে বলে দিয়েছে। শ্রেণী সীমানাগুলো দেখো কত কত রয়েছে, 0 থেকে 10, তারপরে দেখবে রয়েছে 10 থেকে 20, তারপরে দেখবে রয়েছে 20 থেকে 30, তারপরে দেখবে রয়েছে 30 থেকে 40, তারপরে দেখবে রয়েছে 40 থেকে 50, 40 থেকে কত রয়েছে 50, এবং তারপরে দেখো কত রয়েছে 50 থেকে কত রয়েছে 60, এবং তারপরে দেখবে রয়েছে কত 60 থেকে 70, তাই তো এত দূর পর্যন্ত রয়েছে। পরিসংখ্যাগুলো দেখো রয়েছে 4, 7, 10, 15, 4, 7, 10, 15, তাই তো 4, 7, 10, 15, তারপরে 10, 8, 5, 10, 8 আর 5। এইবারে দেখো আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক কীরকমভাবে করি, 4 যেমন আছে লিখবো, সেই 4-এর সাথে আমরা এবারে কী যোগ করব, 7কে যোগ করলে আমরা কত পাবো 11, 11কে আবার আমরা লিখবো, তার সঙ্গে আমরা 10কে যোগ করব, করলে আমরা কত পাবো 21, 21কে লিখবো, তার সাথে আমরা 15কে যোগ করব, করলে আমরা কত পাবো, দেখো 5 আর 1-এ কত 6, আর 1 আর 2-এ কত হবে 3 হবে। এবার 36-এর সঙ্গে আমরা এই 36-এর সঙ্গে কাকে যোগ করব, এই যে 10কে যোগ করলে আমরা কত পাবো, 46, 46-এর সঙ্গে আমরা কাকে যোগ করব, 8কে যোগ করলে আমরা কত পাবো 54, এবং 54-র সাথে আমি কাকে যোগ করব, 54-র সাথে কিন্তু 5কে যোগ করব, করলে আমরা কত পাবো কিন্তু 59। এটা হলো n, ঠিক আছে। n মানে হলো কিন্তু পরিসংখ্যার সমষ্টি, যাকে আমরা বলি n। এইবারে আমরা মধ্যমা নির্ণয় তো করবো, মধ্যমা নির্ণয়ের যে সূত্রটা আছে সেটাকে আমরা লিখবো। তো আমি দেখো নিচ থেকে এখান থেকেই করছি, হ্যাঁ। তো দেখো মধ্যমা নির্ণয়ের যে সূত্রটা আছে আমরা সেটাকে আগে লিখে ফেলি, মধ্যমা। তাহলে মধ্যমা নির্ণয়ের সূত্র আমরা কি জানি, L প্লাস, তাই তো n/2 মাইনাস কি CF, তারপরে আবার আমরা কি করব, এইখান থেকে এরকমভাবে বাই দিয়ে কত লিখব F, এবং তারপরে এইখানে আমরা ইনটু দিয়ে লিখব H। এবারে এদের মানগুলোকে আমাদের জানতে হবে। L মানে কি, L মানে হলো, আগে দেখো n এর মান কত বেরিয়েছে, n এর মান হলো 59। 59কে আমি যদি 2 দিয়ে রাফে ভাগ করি কত হয় দেখি, 59কে 2 দিয়ে ভাগ করলে হবে, তোমরা দেখো 2 2 4, 1 19, 2 9 18, বিয়োগ করলে 1, দশমিক দিয়ে 0, 2 5 10, কত পেলাম আমরা 29.5। তার মানে n এর হাফ করলে কত হচ্ছে 29.5। এই 29.5 এখানে কোন দুজনের মাঝখানে রয়েছে, 29.5, 29.5 কিন্তু রয়েছে 21 আর 36-এর মাঝে। তাহলে আমরা যে দুজনের মাঝে বললাম 21 আর 36, তার মধ্যে নিচে যেটা রয়েছে সেই 36কে নেব, এবং সেই বরাবর আমরা একদম প্রথমে দেখব কত রয়েছে। দেখো প্রথমে রয়েছে কত 30, তার মানে এইটা হলো L। আবার এই 30 বরাবর দেখো এইখানে দেখো কত রয়েছে, ফিরবো যখন 15, এই 15টা হলো কি F। আবার দেখো এরকমভাবে আমি আবার 36-এ ফিরবো, এবং 36-এর ঠিক ওপরে দেখো কে রয়েছে কিন্তু 21, এইটা হলো কিন্তু CF, ঠিক আছে। তাহলে চলো আমরা মানগুলোকে লিখি। তাহলে L এর জায়গাতে আমরা কত লিখবো, দেখো L এর জায়গাতে আমরা লিখবো, L মানে কত 30, চলো আমরা এখানে লিখবো কত 30 প্লাস, এরপরে আমরা দেখো n এর জায়গাতে কত লিখবো 59, 59 বাই কত 2, তাই তো 59/2, বিয়োগ CF মানে আমরা কত লিখবো, এই দেখো CF মানে হলো 21, চলো আমরা লিখবো 21 বাই F মানে কত লিখবো, এই দেখো F মানে হলো কত, দেখো 15, তাহলে আমরা F মানে কত লিখবো 15। তারপরে H মানে আমরা কত লিখবো, H, চলো H মানে আমরা লিখবো এই যে 40 থেকে 50 এর কত গ্যাপ 10, 50 থেকে 60 এই গ্যাপগুলো কত 10 করে, তাহলে H মানে হলো 10।
এবারে দেখো আমি এই সাইডে করছি, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, দেখো 30 পেয়েছি, তাই তো? 30কে লিখবো 30 যোগ, এরপরে দেখো এই যে 59কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো, দেখো এমনিতেই এখানে পেয়ে গেছি কত, 29.5। তাহলে আমরা এখানে লিখবো 29.5 বিয়োগ, এরপরে দেখো এখানে কত রয়েছে 21, সেটাকে আমরা লিখবো 21 বাই কত রয়েছে এখানে নিচে 15 রয়েছে, 15 লিখবো। তারপরে দেখো ইন্টু দিয়ে কত লেখা রয়েছে, ইন্টু দেখো লেখা রয়েছে 10, তো আমরা এখানে 10 লিখবো। তাহলে এখানে দেখো হচ্ছে কত, আমি এবার এই লাইনটাকে না একটু করে দিই, এরকম করে দিই আমি। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 30 যোগ, আচ্ছা 29.5 থেকে আমি যদি 21কে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, পাবো কিন্তু 8.5। ঠিক আছে, 8.5 বাই নিচে কত রয়েছে 15 ইন্টু কত 10। আচ্ছা তাহলে এখানে দেখো নিচে 15 যেমন আছে আছে। আচ্ছা 8.5-এর সঙ্গে আমি যদি 10কে গুণ করি কত হবে, 8.5-এর সঙ্গে আমি যদি 10কে গুণ করি তাহলে হবে, খুব ভালো করে দেখো দশমিকটা এখানে রয়েছে, গুণ হলে দশমিক এই সাইডে চলে যাবে, গুণ হলে দশমিক এই সাইডে যাবে, ক ঘর যাবে, যেহেতু একটা শূন্য, এক ঘর টপকে দশমিকটা, এই যে একটা ঘর টপকে দশমিকটা এইখানে গিয়ে বসবে, তাহলে এই জায়গাটা আমি মুছে দেবো। তাহলে কত হলো 85-এর পরে এখানে দশমিক, আর এখানে দশমিক লেখাও যা না লেখাও তাই, তাহলে আমি এখানে লিখছি 85। এবারে দেখো রয়েছে 30 যোগ 85কে 15 দিয়ে ভাগ করব, করে দেখি কত হচ্ছে। দেখো আমি যদি এখানেই করে দিই তাহলে দেখো 85কে আমি ভাগ করব 15 দিয়ে, তাহলে 15, 5-এ আমরা কত জানি, 5×15 75, বিয়োগ করলে হবে 10 দশমিক দিয়ে 0, 6×15 কত 90, আবার দেখো এখানে হবে কত 10 দশমিক দিয়ে 0, 6×15 90, আবার দেখো এরকম হবে 6×15 90। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 5 পয়েন্ট, এই লাস্টের সংখ্যাটা 5-এর বেশি, তাহলে এই যে 66কে আমরা কি লিখবো 67 করে, তাহলে আমরা পাচ্ছি কত 35.67। যেহেতু এখানে ভাগ মেলেনি তাই জন্য আমরা কি লিখবো, প্রায় বলে লিখবো। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 12 দাগের অঙ্কটা। তো দেখো 12 দাগের অঙ্কের সঙ্গে আগের অঙ্কগুলোর কিন্তু একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আগে বুঝতে হবে, তারপরে কিন্তু আমরা অঙ্কটা স্টার্ট করব। যেমন দেখো 12 দাগের সঙ্গে আমি 11 দাগের অঙ্কটার পার্থক্য করছি, মানে যেটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম আর কি। দেখো 11 দাগের অঙ্কে শ্রেণী সীমানাতে দেখো কি লেখা আছে, দেখবে শ্রেণী সীমানাতে এরকম লেখা ছিল, দেখবে 5 থেকে 10, তারপরে দেখবে লেখা রয়েছে দেখো 10 থেকে 15, তারপরে দেখো লেখা রয়েছে কত 15 থেকে 20, এরকম লেখা ছিল। তার মানে কি হচ্ছে, এই 10টা এখানে দেখো রিপিট করছে, তাই না? আবার দেখো এই 15টা এখানে রিপিট করছে, একবার করে আসছে। কিন্তু এই যে 12 দাগের অঙ্কটা সেখানে দেখো বলে দিয়েছে 1 থেকে 5, তারপরে রয়েছে কত 6 থেকে 10, তারপরে দেখো রয়েছে কত 11 থেকে 15। দেখো এই যে 5টা সেটা কিন্তু এখানে রিপিট করছে না, এখানে 5 আছে বলে এখানে কিন্তু 5 হচ্ছে না, কিন্তু দেখো এখানে 10 ছিল বলে এখানে 10 হচ্ছে। তাহলে যখন এইখানকার সংখ্যাগুলো এখানে রিপিট করে না, আবার দেখো এই যে 10 এখানে কিন্তু 11 হয়ে যাচ্ছে, 10 হচ্ছে না, যখনই এইখানে সংখ্যা রিপিট করবে না আমাদেরকে এক্সট্রা একটা ঘর বানিয়ে এগুলোকে রিপিট করাতে হবে। যদি বইয়ে রিপিট করে বলে দেওয়া থাকে তো ভালো, যদি না থাকে আমাদেরকে রিপিট করাতে হবে। ঠিক আছে, কিভাবে এবার রিপিট করাবো, তার জন্য কিন্তু আমাদেরকে একটা ঘর এক্সট্রা কাটতে হবে। যেমন দেখো আমরা মধ্যমা নির্ণয়ের সময় সর্বদা কটা ঘর কেটেছি, 3টে ঘর, তাহলে এবারে আমরা 4টে ঘর কাটবো। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে এরকম 4টে ঘর কেটে নেব। তো দেখো আমরা এখানে কি লিখবো, শ্রেণী সীমা বলে, দেখো আমরা এখানে কি লিখবো, শ্রেণী সীমা। তারপরের ঘরে আমরা কি করব, রিপিট করানোর জন্য একটা এক্সট্রা ঘর কাটবো। ঠিক আছে, যেটাকে আমি নাম দেবো শ্রেণী সীমানা বলে। কি লিখবো, শ্রেণী সীমানা বলে, দেখো আমি এখানে একটা ঘর কাটবো শ্রেণী সীমানা বলে। ঠিক আছে, তারপরের ঘরটা আরেকটা আমরা কাটবো, যেটাই আমরা লিখবো কি, পরিসংখ্যা, পরিসংখ্যা। এবং লাস্ট ঘরে আমরা কি লিখি, পরিসংখ্যার পরে আমরা লাস্ট ঘরে কি লিখি, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। তাহলে সেই ঘরটা আমরা কাটবো। তাহলে এখানে আমরা কি লিখবো, ক্রমযৌগিক
পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা কি লিখবো, ক্ষুদ্রতর সূচক, ব্র্যাকেট দিয়ে লিখবো ক্ষুদ্রতর সূচক। যে কথাটা আমরা লিখি সব অঙ্কে সেটাকেই কিন্তু আমরা লিখব। শুধুমাত্র আমরা এক্সট্রা একটা ঘর করেছি, সেই ঘরটা কি, এক্সট্রা যে ঘরটা করেছি সেটা হলো কিন্তু শ্রেণীর সীমানার একটা ঘর করেছি। ঠিক আছে, চলো এইবারে আমরা স্টার্ট করি। দেখো প্রথমেই কি করব আমরা, দেখো খুব ভালো করে, প্রথমেই আমরা কি করব, শ্রেণীর সীমাতে দেখি কি কি লেখা আছে 12 দাগের অঙ্কে। শ্রেণীর সীমাতে দেখো, শ্রেণীর সীমাতে লেখা রয়েছে 1 থেকে 5, 6 থেকে 10, আমি সেগুলোকে লিখে ফেলি। 1 থেকে 5, তারপরে কি দেখবে লেখা রয়েছে 6 থেকে 10, তারপরে দেখবে কি লেখা রয়েছে 11 থেকে, তারপরে দেখো লেখা রয়েছে 11 থেকে 15, তারপরে দেখবে লেখা রয়েছে 16 থেকে 20, 21 থেকে 25, 21 থেকে 25, তারপরে দেখবে লেখা রয়েছে 26 থেকে 30, তারপরে দেখবে লেখা রয়েছে 31 থেকে, কত লেখা রয়েছে 31 থেকে 35, তাই তো। এইবারে এগুলোকে আমাকে রিপিট করাতে হবে, অর্থাৎ দেখো 1 থেকে 5, এখানে কিন্তু 5 রিপিট করছে না, আমাদেরকে রিপিট করাতে হবে। তো আমাদেরকে রিপিট করানোর জন্য কি করতে হবে, খুব ভালো করে কিন্তু জানবে, এটা কিন্তু আমি 26.1-এও করিয়েছিলাম। তোমরা না এইগুলোকে টাকা ভাবো, 1 টাকা, আর এখানে দেখো রয়েছে 5 টাকা। তো আমরা কি করব, 1 টাকা থেকে, এই 1 টাকা থেকে না আমি 50 পয়সা ভাবো কেড়ে নেব। তাহলে কোনো জায়গায় ভাবো যদি 1 টাকা পড়ে থাকে, সেখান থেকে আমি যদি 50 পয়সা কেড়ে নিই, তাহলে সেখানে আর কি থাকবে, আর 50 পয়সা পড়ে থাকবে, তাই না, আর 50 পয়সা পড়ে থাকবে, বোঝা গেল। আচ্ছা, লাস্টে শূন্যটা লেখার দরকার নেই, 0.5 মানেই 50 পয়সা। এবারে আমি এই 1 টাকা থেকে যে 50 পয়সাটা কেড়ে নিলাম, সেটা এবারে আমি কি করব, সেটা আমি এই 5কে দিয়ে দেবো। বাবা একটা জায়গায় 5 টাকা পড়ে রয়েছে, সেই 5 টাকাকে আমি গিয়ে দিয়ে দেবো। তাহলে 5 টাকা ছিল, আমি যদি আরও 50 পয়সা দিই, তাহলে কত হবে, 5 টাকা 50 পয়সা, বোঝা গেল। এবার এইদিকে না শূন্য লেখার কোনো দরকার নেই। তাহলে একইভাবে দেখো 6 যেখানে রয়েছে 6, সেখান থেকে আমি 50 পয়সা কেড়ে নেব, কেড়ে নিলে কি থাকবে, 5 টাকা 50 পয়সা। এইবারে কি করব, ওই 50 পয়সাটা আমি 10কে গিয়ে দেবো, তাহলে কত হবে, 10 টাকা 50 পয়সা, বোঝা গেল। আবার দেখো 11 থেকে 50 পয়সা কেড়ে নিলে কি হবে, 10 টাকা 50 পয়সা। আবার দেখো 15কে গিয়ে 50 পয়সা দিলে কত হবে, হবে কিন্তু 15 টাকা 50 পয়সা। ঠিক আছে, 16 থেকে 50 পয়সা কেড়ে নেব, তাহলে হবে কত, 15 টাকা 50 পয়সা। 20কে গিয়ে 50 পয়সা দেবো, তাহলে কত হবে, 20 টাকা 50 পয়সা। 21 থেকে 50 পয়সা কেড়ে নেব, তাহলে কত হবে, 20 টাকা 50 পয়সা। 25কে গিয়ে সেই 50 পয়সাটা দেবো, তাহলে কত হবে, 25 টাকা 50 পয়সা। আবার দেখো 26 থেকে 50 পয়সা কেড়ে নিলে কি হবে, 25 টাকা 50 পয়সা। 30কে গিয়ে সেই 50 পয়সাটা দিলে কত হবে, 30 টাকা 50 পয়সা। 31 থেকে 50 পয়সা যদি আমি কেড়ে নিই, তাহলে কত হবে, 30 টাকা 50 পয়সা। আর 35কে গিয়ে 50 পয়সা দিলে কত হবে, 35 টাকা 50 পয়সা। এবারে দেখো সবগুলো কিন্তু রিপিট করলো, দেখো 5.5 এখানেও দেখা রয়েছে 5.5, 10.5 এখানেও দেখা রয়েছে 10.5, রিপিট করলো না। এই রিপিটটা আমাদের করাতে হবে, যদি বইয়ে না থাকে আমাদেরকে নিজেদেরকে রিপিট করাতে হবে। ঠিক আছে, চলো এইবারে দেখি পরিসংখ্যার ঘরে কি রয়েছে, সেগুলোকে জাস্ট দেখে দেখে টুকে দেবো। পরিসংখ্যার ঘরে দেখো কি রয়েছে, পরিসংখ্যার ঘরে দেখো রয়েছে 2, 3, 6, 7। চলো আমরা লিখবো 2, 3, 6, 7। তারপরে দেখি কি রয়েছে, 2, 3, 6, 7-এর পরে 5, 4, 3। তাহলে আমরা লিখবো কত, 5, 4 আর 3। ঠিক আছে, চলো এবার ক্রমযৌগিক পরিসংখ্যাতে কি লিখবো, 2 এর সঙ্গে কত যোগ করবে, এই 3কে যোগ করব, করলে হবে 5। 5-এর সাথে আমি এবারে কত যোগ করবো, এই 6কে যোগ করলে কত হবে, 11। 11-র সাথে এবার আমি কত যোগ করব, 7কে, তাহলে কত হবে 18। 18-এর সঙ্গে আমি এবারে কত যোগ করব, এই 5কে যোগ করব, কত হবে, 5 আর 18 যোগ করলে 23। 23-এর সঙ্গে আমি এবারে কত যোগ করব, এই 4কে যোগ করব, কত হবে 27। 27-এর সঙ্গে আমি এবারে কত যোগ করব, এই 3কে যোগ করব, করলে কত হবে 30। পাশে আমি n বলে লিখব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে তোমরা একটা অঙ্কের নিচে থেকে করবে, আমার জায়গা নেই বলে না আমি এই দাগটাকে মুছে দিচ্ছি, তোমরা কিন্তু এরকম দাগ মুছবে না। ঠিক আছে, আচ্ছা আমি না এইখান থেকে এবারে করছি, আমার জায়গা নেই বলে আমি এই পাশ থেকে করছি। এবার আমাদেরকে কি বের করতে হবে, মধ্যমা বের করতে হবে। চলো মধ্যমা আমরা বের করব। মধ্যমা নির্ণয়ের সূত্র আমরা কি জানি, এল। তারপরে আমরা কি জানি, ব্র্যাকেট দিয়ে এরকমভাবে লিখবো আমরা কি, n/2 মাইনাস CF, তাই না, মাইনাস কি CF বাই আমরা কি লিখবো, F। ঠিক আছে, তারপরে আবার এই ব্র্যাকেটটাকে বন্ধ করব, করে আমরা কি লিখবো, ইন্টু H। ঠিক আছে,
চলো এইবারে আমরা দেখি এই এল মানে কি, এইচ মানে কি, এগুলো তোমরা জানোই। দেখো এন কত হয়েছে 30, 30কে আমরা দুভাগ করব, অর্ধেক করলে আমরা কত পাবো 15 পাবো। এবারে দেখি 15 কার কার মাঝখানে আসে। 15 এই যে 2, 5, 11, 18 এদের মধ্যে কার কার মাঝখানে 15 আসে। তো দেখো 15 কিন্তু আসবে এই 11 আর 18-র মাঝখানে। তাহলে এই 11 আর 18-র মধ্যে আমরা নিচে যে রয়েছে তাকে নেব, ঠিক আছে। এবং এই বরাবর আমরা কত দূর যাব, দেখো এই প্রথম ঘরটার আর কোনো ভ্যালু নেই, প্রথম ঘরটার আর কোনো ভ্যালু নেই, প্রথম ঘর থেকে আর কিচ্ছু নেব না, ঠিক আছে। এবারে এই ঘরটা বইয়ের মধ্যে বলে দিয়েছিল প্রথম ঘরটা শ্রেণীসীমার এর কোনো ভ্যালু নেই, আমরা কিন্তু শ্রেণীর সীমানা ধরে করব অঙ্কটা, শ্রেণীর সীমানা ধরে, ঠিক আছে। তাহলে এই যে 18 বরাবর আমরা কত দূর যাব, এরকমভাবে 18 বরাবর আমরা কত দূর যাব, এই যে এই অবধি। প্রথমে দেখো কে রয়েছে 15.5, তাহলে এইটা হলো এল। এই ঘরের কিন্তু আর কোনো ভ্যালু নেই, কারণ এই ঘরটাকেই আমি সংশোধন করে এখানে তৈরি করেছি। এই ঘরটা ঠিকঠাক দেওয়া ছিল না অঙ্কের মধ্যে, আমরা ঠিক করলাম, করে এখানে ঠিকঠাক করে করলাম, ঠিক আছে। তাহলে এই ঘরটা হলো কারেক্ট, এই ঘরটা কারেক্ট নয়, বোঝা গেল। আচ্ছা এল, আচ্ছা এবারে এই বরাবর আবার এরকমভাবে যাব, গিয়ে এইটাকে আমরা কি বলি এফ। সিএফ মানে কোনটা, আবার এই বরাবর এরকম যাব, গিয়ে উপরে উঠে যাব, এই ঘরটা হলো কি আমাদের সিএফ, এই 11টা হলো সিএফ। তাহলে চলো আমরা মানগুলোকে বসাই। এল এর জায়গাতে আমরা কি লিখব 15.5, তো চলো আমরা লিখব কি 15.5। তারপরে দেখো প্লাস এরকমভাবে দাগ কাটবো। এন এর জায়গাতে কত লিখবো, এই দেখো এন মানে তো বলে দেওয়াই রয়েছে 30, তাহলে আমরা কি লিখবো, লিখবো কিন্তু 30/2 মাইনাস সিএফ রয়েছে, দেখো এখানে সিএফ, সিএফ মানে এই যে আমরা বের করলাম কত 11, ঠিক আছে। এফ মানে কত, এফ মানে হলো এই গ্যাপগুলো, এই যে দেখো 5.5 থেকে 0.5-এর গ্যাপ কত, 10.5 থেকে 5.5-এর গ্যাপ কত, আমি একটা বিয়োগ করি তাহলেই হয়ে যাবে। এই যে 5.5 থেকে আমি যদি বিয়োগ করি 0.5, তাহলে কত হচ্ছে দেখি তো, 5 থেকে 5 বিয়োগ করলে 0, আর এখানে 5-এর গ্যাপ হচ্ছে, এফ মানে হলো কত 5, ঠিক আছে। আচ্ছা এইচের জায়গাতে আমরা কত বসাবো তোমরাই বলো। আচ্ছা এফ মানে 5 নয়, এইচ মানে হলো 5, এইচ মানে হলো 5, এই যে গ্যাপটা, এইচ মানে হলো এই যে গ্যাপটা, এখান থেকে এতটার গ্যাপ, এগুলো হলো কত, এইচ মানে 5, এফ মানে তো 7, এফ মানে হলো 7, ঠিক আছে। চলো এবারে দেখি কত হচ্ছে, আমরা এবার অঙ্কটাকে করব। দেখো এইবারে আমরা দেখো এখানে কত লিখবো 15.5, যেমন আছে খুব ভালো কথা। আচ্ছা এখানে 30কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 30কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কিন্তু 15 বিয়োগ 11/7 ইন্টু কত রয়েছে 5, ঠিক আছে। এইবারে দেখো আমি এটাকে মুছে দিই। এরপরে দেখো খুব ভালো করে 15.5 যেমন আছে। আচ্ছা দেখো 15 থেকে 11 বিয়োগ করলে কত 4/7 ইন্টু 5, চলো 15.5 যেমন আছে। আচ্ছা 4 আর 5কে গুণ করলে কত হবে, হবে কিন্তু 20/7। এবারে দেখো 15.5 তো, এবারে দেখো 20কে না আমরা 7 দিয়ে ভাগ করব। এবার 20কে 7 দিয়ে ভাগ করলে কত হয় সেটাই হলো দেখার। তো দেখো আমি না এখানে দাগ কেটে দিচ্ছি, এতটা অবধি তো হয়ে গেছে, এবার আমি দাগ কেটে দিচ্ছি, এবার আমি ভাগ করব। তো ভাগটাকে দেখো আমি এই জায়গাটাতে করছি, ঠিক আছে। ভাগ করব কাকে কাকে ভাগ করব, 20কে 7 দিয়ে, তাহলে দেখো 20কে আমি যদি ভাগ করি 7 দিয়ে, তাহলে কত হবে 7 দুগুণে 14, বিয়োগ করলে কত 6, দশমিক বসিয়ে 0, 7 8 56, বিয়োগ করলে 4, দশমিক আছে বলে 0, 7 5 35, বিয়োগ করলে কত 5, তাই তো। এইবারে দেখো যেহেতু দশমিক আছে তাহলে এখানে কত বসবে 0। এইবারে কথা হলো কত বসাবো আমরা, 7 7-তে কত বসাবো, এখানে যেহেতু দেখো 50 রয়েছে, আমার নিচে জায়গা নেই বলে আমি 50-এর ঠিক নিচে কত বসাবো, 7 7 49, দেখো 7 7-এ কত লিখবো আমি 49, বিয়োগ করে কত হবে 1, বোঝা গেল। তাহলে আমরা পেলাম কত, দেখো আমরা পেলাম কিন্তু 2.2 পর দুটো ঘর লিখবো, যেহেতু লাস্টের সংখ্যাটা 7, 5-এর বড়, তাহলে আমরা 85কে বাড়িয়ে দিয়ে কত করবো 86, ঠিক আছে। তাহলে চলো এবারে আমরা যোগ করি 15.5, তার সাথে আমরা যোগ করব কাকে, করব কিন্তু 2.86কে, যদি আমি যোগ করি তাহলে কত হবে, দেখো 6 8 আর 5 13 3, আবার হাতে কত রয়েছে 1 8, আর এখানে 18, কত পেলাম আমরা দেখো 18.8
18.36, ঠিক আছে, 18.36। দেখো যেহেতু এখানে ভাগ মেলেনি তাই জন্য আমরা এখানে কি বলে লিখবো, প্রায় বলে কিন্তু লিখবো, ঠিক আছে, ভাগ না মিললে প্রায় বলে লিখবে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা কত দাগেরটা করব কিন্তু 13 দাগেরটা। 13 দাগেরটা কিন্তু পুরো 12 দাগের মতো। কেন বলছি 12 দাগের মতো, দেখো আমি 4টে ঘর কিন্তু এখানে কেটেছি, মধ্যমা নির্ণয়ের জন্য 3টে ঘর কাটতে হয়, কিন্তু আমি 4টে ঘর কেটেছি। তার কারণ এখানেও দেখো বলে দিয়েছে শ্রেণী সীমাগুলো, দেখো 51 থেকে, দেখো কী লেখা রয়েছে, দেখো 51 থেকে 60, তাই তো, তারপরে দেখবে কী লেখা রয়েছে 61 থেকে 70। তার মানে কি হচ্ছে, এই 60টা কিন্তু এখানে রিপিট করছে না, দেখো এখানে 61 হয়ে যাচ্ছে, আমাদেরকে রিপিট করাতে হবে, আমাদেরকে কিন্তু রিপিট করাতে হবে। তাহলে চলো সেগুলোকে আমরা লিখে ফেলি। শ্রেণী সীমাগুলো কত রয়েছে, দেখো 51 থেকে রয়েছে কিন্তু 60, তারপরে দেখবে রয়েছে কিন্তু 61 থেকে কত দূর রয়েছে 70, তারপরে দেখো রয়েছে 71 থেকে কত 80, তারপরে দেখবে রয়েছে 81 থেকে 90, তারপরে দেখবে 91 থেকে 100, আর 101 থেকে 110 পর্যন্ত, ঠিক আছে। চলো এবারে শ্রেণীর সীমানাগুলো আমরা করব। কীরকমভাবে করব বলেছি, টাকা ভেবে নাও, 51 টাকা 60 টাকা, আমি 51 টাকা থেকে 50 পয়সাকে কেড়ে নেব, কেড়ে নিলে আমার কত থাকবে, থাকবে কিন্তু 59 টাকা, এই সরি 49 টাকা 50 পয়সা, তাই না। আমার যদি 50 টাকা 50 পয়সা। আবারও দেখো বলছি 51 টাকা থেকে আমি যদি 50 পয়সাকে সরিয়ে দিই, হ্যাঁ কেড়ে নিই, তাহলে থাকবে কত 50 টাকা 50 পয়সা, হ্যাঁ। আর ওই 50 পয়সা আমি যদি 60কে গিয়ে দিই তাহলে কত হবে 60 টাকা 50 পয়সা। আবার দেখো 61 টাকা থেকে আমি যদি 50 পয়সা কেড়ে নিই তাহলে কত হবে 60 টাকা 50 পয়সা। আর আমি যদি ওই 50 পয়সাটা 70কে গিয়ে দিই তাহলে কত হবে 70 টাকা 50 পয়সা, বোঝা গেল। আবার আমি 71 থেকে 50 পয়সা কেড়ে নেব তাহলে কত হবে 70 টাকা 50 পয়সা। ওই 50 পয়সা আমি 80কে গিয়ে দেবো তাহলে কত হবে 80 টাকা 50 পয়সা, বোঝা গেল। চলো তারপরে দেখি কি রয়েছে, 81 থেকে আমি কি করব 50 পয়সা কেড়ে নেব তাহলে কত হবে 80 টাকা 50 পয়সা। আবার দেখো 90কে গিয়ে আমি 50 পয়সা দেবো তাহলে কত হবে 90 টাকা 50 পয়সা, তাই না। 91 থেকে 50 পয়সা কেড়ে নেব হবে 90 টাকা 50 পয়সা, ঠিক আছে, 90 টাকা 50 পয়সা। এরপরে আমি যদি 100কে গিয়ে 50 পয়সাটা দিই তাহলে কত হবে 100 টাকা 50 পয়সা। আমি আবার এখান থেকে কেড়ে নেব 50 পয়সা তাহলে কত থাকছে 100 টাকা 50 পয়সা। আর ওই 50 পয়সাটা কি আমি যদি 110কে দিই তাহলে কত হবে 110 টাকা 50 পয়সা। এবারে কথা হলো পরিসংখ্যাতে দেখো কী কী বলে দিয়েছে, পরিসংখ্যাতে দেখো বলে দিয়েছে 4, 10, 15, 20, তাহলে আমরা দেখো লিখবো 4, 10, 15, তারপরে কত লিখবো 20, এবং তারপরে দেখো বলে দিয়েছে 15 আর 4, তাহলে লিখবো 15 আর 4। এরপরে দেখো ক্রমযৌগিক পরিসংখ্যাতে কী লিখবো 4, তারপর 4-এর সাথে আমি কত যোগ করব, এই 10কে যোগ করব, করলে কত পাবো 14, 14-র সাথে এবার আমি কত যোগ করব 15কে, করলে কত হবে 29, 29-এর সাথে আমি এবারে কত যোগ করব 20কে, করলে আমার কত হবে তাহলে দেখো 49 হবে, তাই না, হবে কত 49, 49-এর সঙ্গে আমি এবার কাকে যোগ করব 15কে, করলে কত পাবো বলো তো 15কে আমি যদি দেখো এখানে যোগ করি, আমি এটাকে দেখো মুছে দিই আগে, ঠিক আছে, 15কে আমি যদি যোগ করি তাহলে কত পাবো 5 আর 9তে কত হয়, 5 আর 9তে 14-র 4 হাতে রয়েছে 1, 64, 64-র সাথে আমি এবারে কি করব যোগ করব 4কে, এই 4কে যোগ করব, তাহলে যোগ করলে কত হবে 68, তাহলে এই 68টাকে আমি ধরে নেব n বলে। আশা করি বুঝতে পারলে। তো চলো এইবারে আমরা কি করব, দেখো আমার যেহেতু এখানে জায়গা অনেকটা আছে, চলো জায়গা যেহেতু আছে আমি এই জায়গাটাকে মুছে ফেলি, হ্যাঁ, এখানটায় আমি দাগ কেটে দিই, দিয়ে দেখো এইখানে তো আমাদের হয়ে গেছে ছকটা। এইবারে আমি কি করব, এইখান থেকে এই অঙ্কটাকে করব, ঠিক আছে, মধ্যমা বলে লিখে। তাহলে দেখো আমি এবারে এখানে কি লিখছি, নির্ণেয় মধ্যমা। তাহলে দেখো আমি এখানে লিখছি কি নির্ণেয় মধ্যমা। তাহলে মধ্যমা নির্ণয়ের সূত্রটা কি জানি আমরা, মধ্যমা নির্ণয়ের সূত্র হলো L প্লাস, এরকম একটা দাগ কাটবো, কেটে আমরা কি লিখবো, লিখবো কিন্তু n/2 মাইনাস কি CF, ঠিক আছে, মাইনাস CF,
তারপরে আবার ব্র্যাকেটটা বন্ধ, নিচে আমরা কি লিখবো এফ ইন্টু এইচ, তাই তো। এবারে আমাদেরকে দেখতে হবে এল মানে কি, এগুলো আমাদেরকে একটু দেখতে হবে। তাহলে দেখো এল মানে হলো, আগে দেখো 68 হাফ কত, 68 হাফ হলো 34। 34 কার কার মধ্যে পড়ে, 34 কিন্তু পড়ে 29 আর 49-এর মাঝখানে, তাই না? 29 আর 49-এর মাঝখানে, এদের দুজনের মাঝখানে পড়ে 34। তাহলে আমরা নিচেরটাকে নেব, এদের দুজনের মধ্যে নিচে কে রয়েছে 49, এই 49 বরাবর পুরো একদম কোন ঘর অবধি যাব, এই ঘর অবধি, ঠিক আছে? এই ঘরটা হলো আমার কত, এল। দেখো এই ঘরটা, এই যে প্রথম ঘরটা, এটা কিন্তু আর কোনো কাজে লাগবে না, এটা পুরো বাদ, এটা ভুলভাল ছিল, আমরা এটাকে সংশোধন করে এই ঘরটা বানিয়েছি। তাহলে এইটা হলো এল 80.5, এবং এই বরাবর আমরা এই যে এই ঘরটা কি, এই ঘরটা হলো এফ। তারপরে আবার এই বরাবর আমরা আবার ফিরে যাব এই 49-এ, এবং তারপর উপরে চলে যাব, উপরের ঘরে কত রয়েছে 29, এইটা হলো কি, এই 29টা হলো কিন্তু সিএফ, মনে রাখবে এইটা হলো কিন্তু উপরের ঘরটা হলো সিএফ, ঠিক আছে? তাহলে চলো আমরা এক এক করে মান বসাই। তো দেখো এল এর জায়গাতে আমরা কত লিখবো, 80.5 যোগ, তারপরে দেখো আবার আমরা কি করব, এন এর জায়গাতে কত লিখবো, এন মানে হলো 68, তারপরে নিচে আমরা কত লিখবো 68/2, ঠিক আছে? তারপরে দেখো মাইনাস সিএফ, সিএফ মানে কত দেখো 29, সিএফ মানে হলো 29, তাহলে দেখো আমি এইখানে লিখছি 29 বলে, ঠিক আছে? তারপরে দেখো 29 বলে দেখো আমি এখানে লিখলাম, এখানে দেখো রয়েছে এফ, এফ মানে কত লিখবো আমরা, এফ মানে এই যে দেখো এফ মানে হলো 20, তাই তো? তাহলে এফ মানে হলো কত 20কে লিখবো। তারপরে দেখো এইচ মানে কাকে লিখবো, এই গ্যাপগুলো, এই যে দেখো 90.5 থেকে 100.5 কতর গ্যাপ, এই যে 50.5 থেকে 60.5 কতর গ্যাপ, বিয়োগ করে দেখে নিই 60.5 আর 50.5, তার মানে বিয়োগ করলে কত হয় দেখি, 0 10, 10-এর গ্যাপ, তাই না? তাহলে এইচ মানে কত হবে, 10 হবে, ঠিক আছে? এবার আমি এই সাইডে অঙ্কটাকে করছি, দেখো এই সাইডে আমি এবার অঙ্কটাকে করছি, দেখো এখানে কত রয়েছে 80.5, যেমন আছে আমি দেখো দেখে দেখে টুকলাম। এরপরে যোগ যেমন আছে, তোমরাই আমাকে বলবে 68কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, হয় কিন্তু 34, বিয়োগ এখানে দেখো কত রয়েছে 29, আমরা এখানে লিখবো কত 29, তারপরে দেখো এখানে কত রয়েছে 20, এখানে আমরাও লিখবো কিন্তু 20, তারপরে দেখো ইন্টু কত রয়েছে এখানে 10, আমরাও এখানে লিখবো কত 10, তাহলে 80.5 প্লাস, এবারে দেখো 34 থেকে আমি যদি 29 বিয়োগ করি কত হবে 5 বাই কত 20 ইন্টু এখানে কত হচ্ছে 10, ঠিক আছে? আমি কাটাকুটি করি, দেখো 0 আর 0 কাটবে, তাহলে এখানে থাকছে কত 80.5 প্লাস, ওপরে দেখো কত রয়েছে 5 বাই নিচে কত রয়েছে দেখো 2, তাই না? তাহলে আমরা এখানে কত পাচ্ছি, দেখো পাচ্ছি কিন্তু 80.5 যোগ, এবারে বলো 5কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, স্বাভাবিকভাবে 5কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে কত, 2 2 4, বিয়োগ করলে 1, দশমিক দিয়ে 0, 2 5 10, অর্থাৎ আমরা কত পাচ্ছি 2.5। তাহলে এবার চলো আমরা যোগ করি, তাহলে আমরা যোগ করলে দেখো কত পাবো, খুব ভালো করে দেখবে, 2.5 মানে কত, 2 টাকা 50 পয়সা আর 80 টাকা 50 পয়সা, তার মানে কত হবে 83 টাকা, তাই না? হবে কত 83 টাকা। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে দেখো এবারে আমরা করবো 14 দাগের অঙ্কটা। 14 দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে 10-এর কম কত 12, 20-র কম 22, এরকমভাবে বলে দিয়েছে। তো এখানে একটু বোঝার আছে, খুব ভালো করে কিন্তু দেখো, এই অঙ্ক কিন্তু তোমরা কোষে দেখি 26.1-এও করেছো। তাহলে আমি দেখো এরকম একটা দাগ কেটে নিচ্ছি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবে। দেখো আমি ধরে নিচ্ছি এই হলো 0 আর এই পয়েন্টটা হলো 10, তাহলে 10-এর কম মানে কি, 10-এর কম মানে হলো 10 থেকে 0 পর্যন্ত। দেখো 0-এর নিচে তো আর কিছু হতে পারে না, তাই না? কারোর যদি বয়স দেয় সব থেকে কম বয়স 0 হতে পারে, -1 তো কারোর বয়স হতে পারে না। যদি কোনো উচ্চতা দিয়ে থাকে তো উচ্চতা কত হতে পারে, সর্বনিম্ন 0, এর নিচে তো হতে পারে না, তাই না? টাকা 0 অবধি হতে পারে। তাহলে দেখো 10-এর কম মানে হলো 10 থেকে 0 পর্যন্ত কতজন রয়েছে, দেখো 10-এর কমে দেখো রয়েছে 12 জন, তারপরে 12 জন, ঠিক আছে? তারপরে দেখো কি রয়েছে, বলে দিয়েছে 20-র কম। 20-র কম মানে কি, 20-র কম মানে হলো 20, তার কম মানে হলো
20 থেকে শুরু করে পুরো 20 কম মানে কি 0 পর্যন্ত। তাহলে 20 থেকে 0 পর্যন্ত কতজন রয়েছে দেখো, 20 থেকে 0 পর্যন্ত, 20 কম মানে 20 থেকে 0 পর্যন্ত কতজন রয়েছে 22। তাহলে এবার তোমরাই আমাকে বলো এইখান থেকে এতটা 20 কম মানে 22 জন। তার মধ্যে এইটুকুনির মধ্যেই যদি থাকে 12 জন, এইটুকুনির মধ্যেই যদি থাকে 12 জন, তাহলে এই জায়গাটুকুনিতে কতজন রয়েছে, পুরো 20 থেকে এতটাতে রয়েছে 22 জন। এইখান থেকে এইটুকুনিতে যদি থাকে 12 জন, তাহলে এই জায়গাটুকুনিতে কতজন থাকবে, তাহলে 22 থেকে আমরা 12কে বিয়োগ করব, করলেই পেয়ে যাব, তাই না? 22 থেকে আমি যদি 12কে বিয়োগ করি তাহলেই পেয়ে যাব কত, 10 জন। ঠিক আছে, তার মানে এই জায়গাটাতে কতজন থাকবে, এই যে 20 থেকে 10-এর মধ্যে, 20 থেকে 10-এর মধ্যে কতজন থাকবে, থাকবে কিন্তু 10 জন, মনে রাখবে। এই 20 থেকে 10-এর মধ্যে কতজন থাকবে, 10 জন। 10 থেকে 0-এর মধ্যে থাকছে 12 জন। এরপরে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে 30-এর কম। 30-এর কম মানে কি, এই যদি হয় 30, 30-এর কম মানে নিচের দিকে কতটা কম, পুরো একদম সব থেকে যত কম হতে পারে, মানে পুরো 0 পর্যন্ত। তাহলে 30 থেকে 0 পর্যন্ত কতজন রয়েছে, রয়েছে কিন্তু 40 জন। তাহলে বলো শুধু এইটুকুনির মধ্যে কতজন রয়েছে, এইটুকুনির মধ্যে, অর্থাৎ 30 থেকে 20-র মধ্যে কতজন রয়েছে, পুরো এইখান থেকে এতজনের রয়েছে 40। সেই 40 থেকে কি কি বাদ যাবে, সেই 40 থেকে বাদ যাবে এইটুকুনিতে রয়েছে কতজন, 12 জন। আবার বিয়োগ করব, এইটুকুনিতে রয়েছে কতজন, এই যে 10 থেকে 20-র মধ্যে রয়েছে কতজন, 10 জন, তাই তো? তার মানে বিয়োগ করে আমাদের অ্যান্সার কত হচ্ছে, হবে কিন্তু দেখো 30 থেকে আরও 10 বিয়োগ করলে 20, 18 জন, তাই না? 18 জন। তাহলে শুধুমাত্র এই যে এইটুকুনিতে কতজন রয়েছে, রয়েছে কিন্তু 18 জন, বোঝা গেল? আবার দেখো পুরো 40 থেকে 40-এর কম, তার মানে 40 থেকে শুরু করে পুরো 0 পর্যন্ত কতজন রয়েছে, 40 থেকে শুরু করে পুরো 0 পর্যন্ততে রয়েছে তোমার খুব ভালো করে দেখবে 60 জন, তাই না? 60 জন। তার মানে শুধু 40 থেকে 50-এর মধ্যে কতজন রয়েছে, তাহলে আমরা কি করব, এই 60 থেকে বিয়োগ করব এইখান থেকে এতটার মধ্যে কতজন রয়েছে, এইখান থেকে এতটার মধ্যে। তাহলে দেখো এইটুকুনিতে রয়েছে 12, এইটুকুনিতে রয়েছে 10, তাই তো 10, আর এইটুকুনিতে কত রয়েছে 18। তাহলে এই 60 থেকে আমরা যদি এইগুলোকে বিয়োগ করি তাহলেই পেয়ে যাব এর মধ্যে কতজন রয়েছে, বোঝা গেল? তাহলে আমি আর বারবার করে এতটা দেখাচ্ছি না, আমি একেবারে এবার অঙ্কতে চলে যাচ্ছি। দেখো অঙ্কতে তোমরা কি করবে, 3টে ঘর কাটবে, ঠিক আছে? এরকমভাবে 3টে ঘর কাটবে। তো প্রথম ঘরটাতে আমি দেখো এরকমভাবে লিখছি, প্রথম যে ঘরটা, প্রথম ঘরে আমরা কি লিখি, শ্রেণী সীমানা, তাই তো? শ্রেণী সীমানা, ঠিক আছে? শ্রেণী সীমানা। সেই শ্রেণী সীমানাতে আমি কি লিখব, লিখব কিন্তু দেখো বইয়ের মধ্যে বলে দিয়েছে 10-এর কম। তার মানে 0 থেকে 10-এর মধ্যে কতজন রয়েছে আমরা দেখব, 0 থেকে 10-এর মধ্যে কতজন রয়েছে। আবার তারপরে দেখব 10 থেকে 20-র মধ্যে কতজন রয়েছে, 10 থেকে 20-র মধ্যে কতজন রয়েছে। তারপরে দেখব 20 থেকে 30-এর মধ্যে কতজন রয়েছে, দেখব 20 থেকে 30-এর মধ্যে কতজন রয়েছে। তারপরে দেখব ওই 30 থেকে 40-এর মধ্যে কতজন রয়েছে, 30 থেকে 40-এর মধ্যে কতজন রয়েছে, 40 থেকে 50, আর আমি বেশি করিনি, 50 থেকে 60, তারপরে কত হবে 60 থেকে কত 70, তারপরে কত হবে 70 থেকে 80, তাই না? তারপরে আবার দেখো এরকম রয়েছে 80 থেকে কত হবে 90, ঠিক আছে? আর কিন্তু বিশেষ কিছু নেই। এইবারে আমাদেরকে বের করতে হবে যে 0 থেকে 10-এর মধ্যে কতজন রয়েছে। তাহলে এগুলোকে আমরা কিভাবে বের করব, আমি এখানে দেখো লিখব পরিসংখ্যা বলে, ঠিক আছে? পরিসংখ্যা। তাহলে পরিসংখ্যাটাকে আমরা কিভাবে বের করব, তোমরা জানোই পরিসংখ্যাটাকে আমরা কিভাবে বের করব। দেখো আমি পাশেও করে দিয়েছি কিভাবে বের করতে হয়। দেখো আমি এরকমভাবে এখানে লিখছি, দেখো কীরকমভাবে বের করতে হয়। 0 থেকে 10-এর মধ্যে কতজন রয়েছে, 12 জন রয়েছে, তাই তো? তাহলে আমি এখানে লিখবো কত, 12 জন। তারপরে তোমরাই দেখে বলো এই যে 10 থেকে 20-র মধ্যে কতজন রয়েছে, 10 থেকে 20, এই যে 10 থেকে 20-র মধ্যে কতজন রয়েছে, কি করে বের করেছি, 22 থেকে 12কে বিয়োগ করেছি। মানে এই যে 22টা দেখবে তোমাদের বইয়ের মধ্যেও দেখো বলে দিয়েছে, দেখবে ছাত্রছাত্রীদের সংখ্যাটা লিখবে দেওয়া রয়েছে 22, সেই 22 থেকে 12কে একেবারে বিয়োগ করে কত লিখবো, 10। এবারে কথাটা হলো এই যে 20 থেকে 30-এর মধ্যে কতজন রয়েছে, 20 থেকে 30-এর মধ্যে রয়েছে, দেখো 40 থেকে আমি কতকে বিয়োগ করব, দেখো 40 থেকে আমি বিয়োগ করব 12কে একবার, মানে এইটুকুনিতে 12, আর এইটুকুনিতে কত 10, তাই না? দেখো ভালো করে এইটুকুনি, যে 0 থেকে 10-এর মধ্যে কতজন রয়েছে 12, আর 10 থেকে 20-র মধ্যে কতজন রয়েছে 10, তার মানে টোটাল বিয়োগ করবো কত 22।
তাহলে এই 22টাকে না তোমরা কোথায় পাবে বলো তো, এইখানে এই সংখ্যাটাকে বিয়োগ করবে, হয়ে যাবে। তাহলে এই 22কে আমরা বিয়োগ করব, তাহলে আমরা কত পাবো, পাবো কিন্তু 18 জন। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা কি করব, তারপরে দেখো কি রয়েছে, এই যে তোমরা যদি দেখো তারপরে দেখো রয়েছে 40 থেকে 0 পর্যন্ত কতজন রয়েছে, 60। তার মানে শুধুমাত্র এই যে 30 থেকে 40-এর মধ্যে কতজন রয়েছে, তাহলে আমরা 60 থেকে বাদ দেব এই পুরোটা, এই যে এইখান থেকে এই এতটা হলো 60, এতজন রয়েছে, তাহলে এই পুরো এই এতটা থেকে আমরা শুধু এইটুকুনিকে বিয়োগ করব। তাহলে এইটুকুনির মধ্যে টোটাল কতজন লোক রয়েছে, এইটুকুনির মধ্যে টোটাল কতজন লোক রয়েছে তাকে বিয়োগ করব। তো এইটুকুনির মধ্যে রয়েছে টোটাল 40 জন লোক। ঠিক আছে, তোমরাও এখানে যোগ করে দেখে নিতে পারো, এই যে 18 আর 12তে কত 30, আর এই যে দেখো এই 10-এ 40, বোঝা গেল? এরকম করে নেবে। এই টোটালটা আমি কোথা থেকে করছি বলো তো, এইটাকে নিয়ে নিচ্ছি, এটাই হলো টোটাল 20, বোঝা গেল? তারপরে দেখো 40 থেকে 50-এর মধ্যে কতজন রয়েছে, রয়েছে কিন্তু 72 জন। এই 72 থেকে আমি বিয়োগ করব এই টোটালটাকে। ঠিক আছে, তাহলে কত হবে 12। আবার দেখো তারপরে দেখো কত রয়েছে, তারপরে রয়েছে দেখো 87, এই 87 থেকে আমি বিয়োগ করব এই নাম্বারটাকে 72কে, তাহলে বিয়োগ করলে কত হবে 5, আর এবারে 1 15। তারপরে আবার কত করব, 102 থেকে আমরা এবারে বিয়োগ করব কত, এই 87কে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হবে, হবে কিন্তু তাহলে এখানে হবে আবার হচ্ছে কত 15। ঠিক আছে, এবারে আমরা আবার কত বিয়োগ করব, 111 থেকে বিয়োগ করব, 111 থেকে বিয়োগ করব এই নাম্বারটাকে 102কে, তাহলে হবে কত 9 হবে। ঠিক আছে, আর তারপরে দেখবে বলে দিয়েছে 120 থেকে আমরা বিয়োগ করব, 120 থেকে। ঠিক আছে, 120 থেকে আমরা কাকে বিয়োগ করবো, এই যে 111টাকে বিয়োগ করলে আমরা কত পাবো 9। ঠিক আছে, তাহলে এবারে আমরা এই লাস্ট ঘরটায় কী করি, কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক কিন্তু তোমরা লিখবে। ঠিক আছে, এই ঘরটাতে তোমরা লিখবে, এই যে এই ঘরটাতে কি লিখবে তোমরা, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক, এই কথাটাকে কিন্তু অবশ্যই লিখবে। ঠিক আছে, চলো এইবারে আমরা এরকমভাবে দাগ কেটে নেব। তাহলে চলো এবার যোগ করলেই আমাদের হয়ে যাবে। দেখো 12 যেমন আছে 12, তারপরে এই 12টাকে আমরা কি করি, এখানে লিখি, তার সঙ্গে কত যোগ করি, 10কে করলে কত হবে 22, 22-এর সাথে আবার আমরা কত যোগ করবো, এই 18কে যোগ করব, করলে কত পাবো 40, 40টাকে আবার লিখবো, তার সঙ্গে এই 20কে যোগ করব, করলে কত পাবো, পাবো কিন্তু আমরা 60। আবার দেখো এই 60-র সাথে এবার আমরা কাকে যোগ করব, এই 60-র সাথে আমরা যোগ করবো এই যে 12কে যোগ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 72, 72-এর সাথে আমরা এবারে কত যোগ করবো, এই 15কে যোগ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 87। আবার এই 87-এর সাথে আমরা কত যোগ করব, এই 15কে করলে আমরা কত পাবো 102, 102-এর সঙ্গে আমরা কাকে যোগ করব, 9কে করলে পাবো 111, এবং 111-র সাথে আমরা যোগ করব এই 9কে করলে আমরা কত পাবো 120। এইটা হলো কিন্তু n। ঠিক আছে, এবারে যেভাবে করে অঙ্ক তোমরা তো সবাই জানো, যেহেতু আমার এখানে জায়গা নেই তাই জন্য আমি এটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, এবারে তোমরা জানোই তো সূত্র কি হয়, মধ্যমা নির্ণয়ের সূত্র কেমন হয়, মধ্যমা নির্ণয়ের সূত্র হলো L প্লাস, তারপরে কেমন হয় দেখো n/2 মাইনাস, এখানে কি হয় CF/F ইন্টু আমরা কি জানি, তারপরে হয় H। তাহলে L মানে কত, দেখো এখানে n কত রয়েছে 120, 120-র হাফ করলে কত হয়, 120-র হাফ হলে 60, 60 কার কার মাঝখানে আসে, এই যে দেখো 40, আর এই যে এই দেখো 60, তাহলে এই বরাবর এই 60 বরাবর আমরা কোথায় যাব, একদম শুরুতে যাব, একদম শুরুতে। দেখো এখানে কত রয়েছে 30, এইটাই হলো L। তাহলে বোঝা গেল। এইবারে এই তো L, এবার এই বরাবর আবার যখন আমি ফিরে যাব, তাহলে এখানে দেখো আমি কত দেখতে পাচ্ছি 20কে, দেখতে পেয়েছো, এই যে এই দেখো 20 দেখতে পেয়েছো তো, এখানে দেখো 20 রয়েছে, এই 20টা কী হবে F হবে, এবং এইখান দিয়ে আমি যখন আবার যাব, এই তো এর বরাবর ঠিক ওপরে যেটা রয়েছে সেটা হবে কি CF। ঠিক আছে, তাহলে L মানে কি বসাবো 30 বসাবো, প্লাস n মানে কত বসাবো, এই যে দেখো n মানে তো বের করাই আছে 120/2, CF মানে কত, এই দেখো CF মানে হলো কত 40, তাহলে চলো 40, F এর মান কত, এই দেখো F মানে কিন্তু 20, দেখতে পেয়েছো তো F মানে 20, আমরা এখানে লিখবো 20,
আচ্ছা এইচ মানে কত, এই যে এইচ মানে এই গ্যাপগুলো 0 থেকে 10, 10 থেকে 20 সব 10-এর গ্যাপ, তাই না? এখানে আমরা লিখবো কত 10। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 120কে 2 দিয়ে ভাগ করলে 60 বিয়োগ 40, নিচে কত 20, আবার ইন্টু এখানে কত রয়েছে 10, আবার দেখো এখানে 30 যোগ তাহলে এখানে দেখো বিয়োগ করলে কত হবে 20 ইন্টু কত 1, এই সরি 10। তাহলে কি কি কাটবে তোমরাই আমাকে বলো। এই দেখো নিচে 20 আর ওপরে 20 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি 30 যোগ এখানে কত রয়েছে 10, অর্থাৎ কত পাচ্ছি আমরা 40। তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার, বোঝা গেল? এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো আজকে আমরা করব লাস্ট অঙ্ক, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট অঙ্ক, 15 দাগের অঙ্কটা। দেখবে বলে দিয়েছে নিচের তথ্যের মধ্যমা 32 হলে XY এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি 100। পরিসংখ্যার সমষ্টি মানে হলে n, ঠিক আছে? nটা 100 বলে দিয়েছে। আচ্ছা শ্রেণী সীমানাগুলো আমরা আগে একটু দেখে দেখে লিখে ফেলি তো। যেমন দেখো রয়েছে কত 0 থেকে 10, তারপরে দেখো কত রয়েছে, রয়েছে কিন্তু 10 থেকে 20, তারপরে দেখবে রয়েছে কিন্তু 20 থেকে 30, তারপরে কত রয়েছে, রয়েছে 30 থেকে 40, তাই তো? 30 থেকে 40, তারপরে 40 থেকে 50 এবং শেষ পর্যন্ত রয়েছে 50 থেকে 60 পর্যন্ত। এরপরে দেখবে পরিসংখ্যাগুলো কত বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে দেখো 10, তারপরে দেখো বলে দিয়েছে x, তারপরে দেখবে বলে দিয়েছে কত 25, তারপরে 30, তারপরে y এবং সব শেষে দেখো রয়েছে কত 10। এইবারে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক কীভাবে করে তোমরা সবাই জানো। প্রথমে এই 10টাকে দেখে দেখে এখানে টুকবো, তারপরে এই 10-এর সাথে আমরা কি যোগ করব, কত যোগ করব, এইখানে যেটা রয়েছে এক্সকে। তো 10-এর সঙ্গে এক্সকে যোগ করলে কি আর হবে, এইটাই থাকবে, এরকমই থেকে যাবে। তারপরে আমরা এই পুরোটার সঙ্গে অর্থাৎ কার সঙ্গে 10 প্লাস এক্স, এইটার সঙ্গে এবারে আমরা কাকে যোগ করব, এই যে 10 প্লাস এক্স, তার সাথে আমরা এবারে কত যোগ করব, এইখানে যেটা রয়েছে 25কে যোগ করলে আমরা কত পাবো বলো। দেখো 10 আর 25 যোগ করলে কত হবে 35 প্লাস এক্স, এই এক্সটা যেমন আছে আছে। তারপরে আমরা কি করব, আবার এইখানে যেটা রয়েছে এই যে 35 প্লাস এক্স, তার সাথে আমরা এবারে কত যোগ করব, এই 35 প্লাস এক্সের সাথে আমরা যোগ করব এই 30টাকে, যোগ করলে কত হবে তোমরাই বলো। 35 আর 30-এ কত হয়, হয় কিন্তু 65 প্লাস এই এক্সটা যেমন আছে তেমনই বসিয়ে দেবো, বোঝা গেল? তারপরে এই যে দেখো 65 প্লাস এক্স, সেটাকে আবার আমরা এইখানে লিখব 65 প্লাস এক্স, তার সাথে আমরা কাকে যোগ করব, দেখো এখানে কত রয়েছে ওয়াই, তাহলে আমরা কি যোগ করব ওয়াইকে, বোঝা গেল? তারপরে আমরা কি করব, এই অংশটার সঙ্গে এবারে আমরা কাকে যোগ করব, এই যে 65 প্লাস এক্স প্লাস ওয়াই, তার সাথে আমরা এবারে কাকে যোগ করব, এই 10কে। তাহলে আমরা যদি দেখো 10কে যোগ করি তাহলে পাবোটা কত, আমি যদি এইখানে লিখি তাহলে আমি পাবো 65 আর 10কে যোগ করলে পাবো কিন্তু 75 প্লাস এক্স প্লাস ওয়াই, যোগ করে আমি কিন্তু এইটা পেলাম। এবারে এই যে লাস্টে আমরা যেটা পাই তাকে আমরা কি বলি, এন বলি। এন মানে হলো কিন্তু পরিসংখ্যার সমষ্টি, মনে রাখবে। আমি দেখো এইখানে লিখে রাখছি এন মানে কি পরিসংখ্যার, আমি লিখেও রাখছি এন মানে হলো পরিসংখ্যার কি লিখে রাখছি সমষ্টি বলে, ঠিক আছে? এন মানে হলো পরিসংখ্যার সমষ্টি, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল। এইবারে আমাদেরকে এক্স আর ওয়াই এর মান কিন্তু বের করতে হবে। তাহলে আমি না প্রথমে আগে এখান থেকে দাগ কেটে অঙ্কটাকে আগে এখানে স্টপ করে দিই, এই এতটা হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। এইবারে আমাদেরকে যে সূত্রটায় করতে হয় সেই সূত্রতেও আমরা আসব, কিন্তু তার আগে পরিসংখ্যার সমষ্টি আমরা এখানে এন পেলাম। এনকে আমরা কি বলি, পরিসংখ্যার সমষ্টি। সেটা আমরা কত পেলাম, এন ইজুগাল টু 75 প্লাস এক্স প্লাস ওয়াই। আর বইয়ের মধ্যে কত বলে দিয়েছে পরিসংখ্যার সমষ্টি, বইয়ের মধ্যে দেখো বইয়ের মধ্যে কিন্তু পরিসংখ্যার সমষ্টি বলে দিয়েছে 100। অর্থাৎ আমরা এন ইজুগাল টু পেয়েছি, কত পেয়েছি আমরা এখানে, এন ইজুগাল টু পেয়েছি 75 প্লাস এক্স প্লাস ওয়াই, তাই তো? এটা আমরা পেয়েছি পরিসংখ্যার সমষ্টি মানে এন, আর বইয়ের মধ্যে এন কত বলে দিয়েছে 100। তাহলে এটাও আমি কি লিখলাম পরিসংখ্যার সমষ্টি, এটাও আমি লিখলাম পরিসংখ্যার সমষ্টি। তাহলে এবারে আমরা চলো 75টাকে ওই সাইডে পাঠিয়ে দিই। তাহলে পাঠিয়ে দিলে কি হবে, 100 থেকে আমরা কি করব 75কে বিয়োগ করব, করলে কত পাবো, 75কে আমি যদি বিয়োগ করি তাহলে পাবো এক্স প্লাস ওয়াই ইজুগাল টু, তাহলে এইখানে দেখো তোমরা
এই যে 100 থেকে 75 বিয়োগ করলে কত হবে, হবে কিন্তু 25। এই হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। এটাকে আমি কি বলবো, 1 নাম্বার সমীকরণ। আমাদেরকে কিন্তু এক্স প্লাস ওয়াই, এক্স আর ওয়াই এর মান আলাদা আলাদা করে বের করতে হবে। এইবারে দেখো আমরা এই যে মধ্যমা নির্ণয় করি তার সূত্রটা আমরা কি জানি। মধ্যমা নির্ণয়ের সূত্রটা, মধ্যমা নির্ণয়ের যে সূত্রটা আমরা জানি সেটা হলো, দেখো আমি এখানে লিখছি, হ্যাঁ, মধ্যমা নির্ণয়ের যে সূত্রটা জানি আমরা সেটা হলো, তোমরাও সবাই জানো, এল প্লাস তারপরে দেখো আমি কি করব, এরকম করব, n/2 মাইনাস CF বাই এফ, তাই তো, ইজুগাল টু আমরা কি জানি এইচ, ইনটু আমরা কি জানি এইচ, এরকমভাবে জানি। এবারে ব্যাপারটা হলো মধ্যমাটাও দেখবে অঙ্কের মধ্যে বলে দিয়েছে। মধ্যমাটা কত বলে দিয়েছে দেখো অঙ্কের মধ্যে, তোমরা দাগ দেবে কিন্তু, মধ্যমা দেখো বলে দিয়েছে 32, ঠিক আছে, মধ্যমা কত বলে দিয়েছে 32। তাহলে আমি দেখো মধ্যমার নিচে ঠিক কত লিখলাম, 32। আচ্ছা এটাকে আমি একটু নিচে করে লিখি, হ্যাঁ, মধ্যমা আমি কত পেয়ে গেছি, বইয়ের মধ্যে যেহেতু বলে দিয়েছে 32, আমি লিখবো কত, 32। এবারে কথাটা হলো এল মানে কত, এন মানে কত, সিএফ মানে কত, এগুলো তো আমাদের জানতে হবে। এবারে দেখো মধ্যমা যেহেতু বলে দিয়েছে 32, তাহলে মধ্যমা মানে কি, মাঝখানের মান। মধ্যমা মানে কি বললাম, মাঝখানের সংখ্যা। আচ্ছা 32, মাঝখানে কে রয়েছে, 32, তাহলে 32 আমরা দেখি তো এই যে শ্রেণীগুলো দেখছি এদের মধ্যে কার কার মাঝখানে দেখো রয়েছে 32। তো দেখবে 32 কিন্তু পড়ে, খুব ভালো করে দেখবে, 30 আর 40-এর মাঝখানে। তার মানে এই যে মধ্যমাটা পেয়েছি না 32, এই 32টা কোথায় রয়েছে, 30 থেকে 40-এর মধ্যে। তার মানে এই যে 30 থেকে 40 যেটা দেওয়া রয়েছে এটা হলো মধ্যমার শ্রেণী, এটা হলো কি মধ্যমার শ্রেণী। তার মানে এইখান থেকেই আমরা পাবো, এই সংখ্যাটাকেই আমরা কি বলি, প্রথম সংখ্যাটাকে আমরা বলি কিন্তু এল, তাই না, এই প্রথম সংখ্যাটাকে আমরা কি বলি, এল। তাহলে আমি 30-এর পাশে লিখে নিলাম এল, তারপর এই বরাবর আমি যখন এখানে যাব তখন এটা আমাদের কি হয়ে যাবে, এফ, তাই না। তারপর এইটা বরাবর যখন আমি এইখানে যাব, এই দেখো এরকম যাচ্ছি, ঠিক এর ওপরের যে সংখ্যাটা দেখো, এই যে এই সংখ্যাটা, সেইটা হয়ে যাবে কি, হয়ে যাবে কিন্তু সিএফ, তাই না। তখন এই সংখ্যাটা হয়ে যাবে কি, সিএফ, বোঝা গেল। তাহলে চলো আমরা মান বসাই। তাহলে চলো এবারে এল মানে আমরা তো জেনে গেছি 30, তাহলে এইবারে এই মানগুলোকে তো আমি লিখবো, তার আগে দেখো আমরা এল এর জায়গাতে তাহলে কত লিখবো, এল এর জায়গাতে চলো লিখি 30 প্লাস, এইবারে দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে এই জায়গাটাতে, খুব ভালো করে তোমরা দেখো, দেখো এফ মানে কত, দেখো এফ মানে কিন্তু দেখো 30, তাই তো, আমি দেখো এখানে এফ এর জায়গাতে কত লিখলাম, 30। এবারে কথা হলো এন মানে কত, দেখো এন মানে হলো তোমরা দেখতে পাচ্ছ 75, আমি যদি এখানে লিখি 75 প্লাস এক্স প্লাস ওয়াই, তাই তো, এন মানে সেটাই। এবারে আমরা দেখো 75 লিখছি, এক্স প্লাস ওয়াই এর জায়গাতে কত লিখবো, এই দেখো এক্স প্লাস ওয়াই এর মান দেখো এখানে কত বের হয়েছে, 25। তাহলে এখানে আমি যদি 25 করে দিই তাহলে এখানে হচ্ছে কত, 100। তার মানে এন এর মান কত, 100, বোঝা গেল তো। তাহলে আমরা এখানে কত লিখবো, লিখবো কিন্তু এন এর মান হলো কিন্তু 100/2, বোঝা গেল। আর বাই আমি কত লিখছি, এফ এর জায়গাতে কত লিখবো, এফ মানে হলো 30, ঠিক আছে, মাইনাস, এবারে সিএফ এর জায়গাতে আমরা দেখো কত লিখবো, সিএফ এর জায়গাতে যেটা লেখা রয়েছে 35 প্লাস এক্স, তাহলে দেখো আমি এই সিএফ এর জায়গাতে কত লিখবো, লিখবো 35 প্লাস এক্স, ঠিক আছে। আর এটা যেমন আছে ব্র্যাকেট করে দিচ্ছি, এখানেও আমি ব্র্যাকেট করে দিচ্ছি। এইচ এর জায়গাতে কত লিখবো, এইচ এর জায়গাতে লিখবো এই গ্যাপগুলো, এই যে দেখো 10 থেকে 20 কতর গ্যাপ, 10-এর গ্যাপ, 40 থেকে 50 সব কতর গ্যাপ, 10-এর গ্যাপ, তাহলে আমি এখানে লিখবো 10, ঠিক আছে। তাহলে এইবারে আমি এবার অঙ্কটাকে করি, দেখো এখানে 32 যেমন রয়েছে 32, 30টাকে এই সাইডে পাঠিয়ে দিই, ঠিক আছে, এখানে 32 যেমন আছে 30টাকে এই সাইডে পাঠিয়ে দিই, -30 হয়ে যাবে। আচ্ছা এই জায়গাটাকে আমি একটু মুছে করি, হ্যাঁ, এই জায়গাটাকে আমি একটু মুছে করি, তাহলে জায়গাটা অনেকটা পেয়ে যাব। তাহলে দেখো এই তো আমি এইখান থেকে দাগটা কেটে নিচ্ছি। তাহলে এবারে দেখো 32 এখানে যেমন আছে তো, 30টাকে, এই 30টাকে আমি এই সাইডে পাঠাবো, তাহলে কি হয়ে যাবে, -30 হয়ে যাবে, ইজুকাল টু, এইবারে দেখো এখানে কত রয়েছে, 100কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, হবে কিন্তু 50, তাই তো, 50। তারপরে দেখো এখানে কি রয়েছে, বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা এখানে দেবো বিয়োগ চিহ্ন। তারপরে দেখো রয়েছে 35,
এবারে দেখো এই প্লাসে এই মাইনাসে আর এই যে প্লাসে তাহলে কত হবে, হবে কিন্তু মাইনাস এক্স, ঠিক আছে। তারপরে দেখো নিচে কত রয়েছে, রয়েছে কিন্তু 30, আমরাও লিখবো 30 ইন্টু কত রয়েছে 10, ঠিক আছে। তাহলে আমরা শূন্য শূন্য কাটিয়ে নিচে শূন্য আর উপরে শূন্যকে কেটে দেবো। এখানে আমরা বিয়োগ করলে কত পাবো, 32 থেকে 30 বিয়োগ করলে 2 পাবো। এরপরে দেখো 50 থেকে আমরা যদি বিয়োগ করি 35কে তাহলে আমরা কত পাবো, 15 মাইনাস এক্স বাই নিচে কত রয়েছে 3। তাহলে এবারে দেখো এই যে 3টা কি রয়েছে ভাগ, এই সাইডে গেলে 2-এর সাথে গুণ হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি কত 6 আর 15 মাইনাস এক্স। তাহলে দেখো 15টা এই মাইনাস এক্সটা সমান চিহ্নের এই সাইডে আসলে প্লাস এক্স, আর 6টা এই সাইডে গেলে কী হবে মাইনাস 6। তাহলে আমরা পাচ্ছি কত, এই জায়গাটাকে আমি যদি মুছে দিই তাহলে আমরা পাচ্ছি কিন্তু এক্স ইজুকাল টু 9 পাচ্ছি, তাই না। তাহলে আমরা এক্সের মান কত পেলাম 9। এইবারে এই এক্সের মানকে আমরা কি করব, এই 1 নম্বর সমীকরণে বসাবো, বসিয়ে কিন্তু ওয়াই এর মান পাবো। তাহলে দেখো আমি এখানে বলে লিখছি এক্সের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, লিখবো আমরা কি এক্সের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই বলে দেখো আমরা লিখবো। তাহলে এবার দেখো 1 নম্বর সমীকরণটা কি লেখা আছে, দেখো 1 নম্বর সমীকরণে লেখা রয়েছে এক্স প্লাস ওয়াই ইজুকাল টু 25। তাহলে আমরা দেখো কি লিখবো, এক্স প্লাস ওয়াই ইজুকাল টু কী লিখবো 25। তাহলে এক্সের জায়গাতে আমরা কত বসাবো, এই দেখো এক্সের মান 9 বসাবো প্লাস ওয়াই। তাহলে আমরা দেখো কত পাচ্ছি এখান থেকে, ওয়াই ইজুকাল টু 9টা প্লাস এই সাইডে চলে গেলে মাইনাস, তাহলে ওয়াই ইজুকাল টু আমরা কত পাচ্ছি, দেখো ওয়াই ইজুকাল টু আমরা পাচ্ছি কিন্তু 25 থেকে আমরা যদি 9 বিয়োগ করি পাবো কিন্তু 16। তাহলে দেখো আমরা কিন্তু দুটো অ্যান্সার পেয়ে গেলাম, এক্সের মানও পেয়ে গেলাম, এই দেখো এক্সের মান 9 এই একটা অ্যান্সার, আবার দেখো ওয়াই ইজুকাল টু 16 এই হলো একটা আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল অঙ্কটা শেষ।